হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা সোশ্যাল সায়েন্স পেডাগজির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি বা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স টিচিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে বা যে মেথডসগুলো রয়েছে সেগুলো, এবং তার মধ্যে আমরা লেকচার মেথডটাই আজকে পড়বো। তো লেকচার মেথডে শুরু করার আগে যে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের যে স্ট্র্যাটেজিস আছে সেটা কাকে বলছে, বা আধুনিক যুগে কী কী পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বা কী কী বিষয়ের ওপর সেগুলো নির্ভরশীল, সেগুলোই আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে সিটের এবং রাজ্য টেটের প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত বিষয়ের একসাথে প্রিপারেশন করানো হয়। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওর যদি তোমরা যদি আপডেট পেতে যাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো যদি তোমরা নিজেদের কাছে PDF হিসেবে রাখতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমার চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেখানে আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে সেখানে তোমরা সমস্ত PDF পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখব যে এই যে স্ট্র্যাটেজিস বা মেথডস, অ্যাপ্রোচেস, এগুলোকে কী জন্য বলা হচ্ছে। আধুনিক যে শিক্ষাবিজ্ঞান সেখানে দার্শনিক এবং মনোবিজ্ঞান উভয়েরই কিন্তু একটা মেলবন্ধন রয়েছে, বা উভয়ের পটভূমিতেই কিন্তু এই শিক্ষাবিজ্ঞানের সৃষ্টি হয়েছে বলা যায়। তো আধুনিক শিক্ষণ পদ্ধতি যেহেতু গতিশীল এবং শিক্ষার্থী কেন্দ্রিক, সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিজ্ঞানী এটিকে মাথায় রেখে এবং এর ওপরে বিভিন্ন জিনিস এর কথা মাথায় রেখে, যেমন ধরো বিভিন্ন কৌশল, প্রশ্নকরণ, বাস্তব উদাহরণ উপস্থাপন, বিভিন্ন TLM ব্যবহার, এগুলোর বিভিন্ন যে টেকনিক্সগুলো আছে এগুলোর ওপরে ভিত্তি করে বিভিন্ন সময় এর ওপরে বিভিন্ন ধারণা দিয়েছেন, এবং সেগুলোকে যদি একত্রীকরণ করা যায় তাহলে সেই অনুযায়ী বলা হচ্ছে যে এই যে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ সোশ্যাল সায়েন্সের যে শিক্ষণ পদ্ধতি সেটা কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া। সেক্ষেত্রে কি শিক্ষক এবং শিক্ষার্থীর একটি মিথস্ক্রিয়াই হলো কিন্তু এর কার্যকরী পদ্ধতি। অর্থাৎ শুধু যে টিচিং হলে হবে তা নয়, কারণ উইদাউট টিচিং লার্নিং ইনকমপ্লিট এবং উইদাউট লার্নিং টিচিং ইনকমপ্লিট। তো সেই জন্যই এটাকে পারস্পরিক মিথস্ক্রিয়ার কথা বলা হয়েছে। এবং এক্ষেত্রে কিলপ্যাট্রিক এই যে আধুনিক শিক্ষণ পদ্ধতি সেটি কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করেছেন, এবং তার মতে শিক্ষণ পদ্ধতি বিষয়বস্তু, সামাজিক মূল্য এবং গণতান্ত্রিক চিন্তাধারা এই প্রভৃতির সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট এবং পারস্পরিক সম্পর্কযুক্ত। এক্ষেত্রে যে শুধুমাত্র যে কিলপ্যাট্রিকের কথা বলা হচ্ছে তা না, কিলপ্যাট্রিক তো আধুনিক যুগে বলেছেন, কিন্তু এর অনেক আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলও কিন্তু শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীদের সক্রিয়তার উপরে অধিক গুরুত্ব সেটা কিন্তু তিনি আরোপ করেছিলেন। এর পরবর্তীকালে রুশো শিশু শিক্ষার ক্ষেত্রে সমাজ থেকে দূরে সরিয়ে নিয়ে সম্পূর্ণ স্বাধীন চিন্তার ওপরে জোর দিতে বলেছিলেন। এছাড়া পেস্তালজি শিক্ষণ কৌশল হিসেবে পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন, সেন্স পারসেপশন এবং কনসেন্ট্রেশন এগুলোর উপরেও কিন্তু জোর দিয়েছিলেন। এবং পেস্তালজির এই পদ্ধতির উপরে পরবর্তীকালে ফ্রয়েবেল, হারবার্ট প্রমুখ দার্শনিকরাও প্রভাবিত হয়েছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারাও কিন্তু তাদের মতামত পোষণ করেছেন। এবং এই সমস্ত মতামতগুলোকে যদি একত্রিত করা যায় তাহলে সেক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে বা আধুনিক শিক্ষণ পদ্ধতি বা মডার্ন যে টিচিং মেথডগুলো আছে সেক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা শর্টে দেখে নিই। প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কী, শিক্ষার্থী প্রকৃতি কী, এবং কী শিক্ষণ কৌশলের মাধ্যমে সেগুলো যথাযথভাবে প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যায় তার মধ্যে সমন্বয় সাধন করা। আধুনিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীর মানসিক সক্রিয়তা ও স্বাধীন চিন্তার উপরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর মনোপ্রকৃতি অনুসারে শিক্ষণ কৌশল নির্বাচন এবং শিক্ষার্থীকে অবাধ স্বাধীনতা দান হলো আদর্শ শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য, অর্থাৎ গণতান্ত্রিক শিক্ষণ এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আধুনিক শিক্ষণ পদ্ধতি একটি সুসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের সঙ্গে একটা সামঞ্জস্য রয়েছে, এবং তার সঙ্গে এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ ক্রমাগত চলতে থাকবে। এরকম না যে একটা নির্দিষ্ট সময় পরে এটা থেমে যাবে, না, এটা অনবরত ধারাবাহিকভাবে চলতে থাকবে। আধুনিক শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীর আনন্দদায়ক স্বতঃস্ফূর্ত ক্রিয়ার উপরে গুরুত্ব আরোপ করে। শিক্ষণ পদ্ধতিতে কার্যকরী শিশু শিক্ষণ অত্যধিক গুরুত্ব পায়, এবং শিক্ষার্থীর স্বশিক্ষণ অর্থাৎ অটো ইনস্ট্রাকশন
সেলফ লার্নিং, এই যে জিনিসগুলো আধুনিক শিক্ষণ পদ্ধতির মূল বিষয়। আধুনিক শিক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত এবং দলগত শিক্ষণের উপরে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক উভয়ের ওপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে এবং উভয়ের মধ্যে সমন্বয় সাধনের উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষণের যে যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ লজিক্যাল অ্যাপ্রোচ এবং সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি উভয়ের মধ্যেও কিন্তু সমন্বয় স্থাপন করা হচ্ছে। আর এগুলোর ওপরে ভিত্তি করেই পরবর্তীকালে যে আমরা যে মেথডগুলো দেখব সেগুলো নির্ভর করা হয় বা গড়ে উঠেছে। তো প্রত্যেকটা মেথড কী কী, তার কী কী সুবিধা রয়েছে, তার কী বৈশিষ্ট্য রয়েছে, তার কী অসুবিধা রয়েছে, সেগুলোই দেখব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। তো এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি কী। তা বক্তৃতা বা লেকচারের মধ্যেই আমরা যেটা মনে আসে সাধারণভাবে যেখানে বা চিরাচরিতভাবে আমরা যেটা শ্রেণীকক্ষে দেখে থাকি, যেখানে টিচার আসেন এবং সেখানে সংশ্লিষ্ট বিষয়ের ওপরে তিনি কিছু তার বক্তব্য বা পাঠ তিনি সেগুলো দান করেন এবং সেখানে শিক্ষার্থীরা সেগুলো শোনে। এরমভাবে পুরো প্রক্রিয়াটি চলতে থাকে। তো আরও ভালোভাবে যদি বলা যায়, তাহলে গুছিয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি বলতে বোঝায় যে বক্তৃতার মাধ্যমে শ্রেণীকক্ষে কোনো জটিল এবং বিমূর্ত বিষয়বস্তুকে সহজ সরলভাবে শিক্ষার্থীদের সামনে এবং বাস্তবায়িত করে উপস্থাপন করা। সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, সেই বিভিন্ন বিষয়বস্তুকে প্রাণবন্ত করে তুলতে এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আগ্রহ গড়ে তুলতে অনেক ক্ষেত্রে বর্ণনা এবং বক্তৃতার আশ্রয় নেওয়া হয়। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কী কী। এক্ষেত্রে যেহেতু শিক্ষক বা শিক্ষিকা তিনি বক্তার ভূমিকা পালন, তাহলে সেক্ষেত্রে তিনি হচ্ছে জ্ঞানের দাতা। এখানে টাইপিং মিস্টেক আছে, এটা ডাটা হচ্ছে, এটা ডাটা হবে না, এটা দাতা হবে। অর্থাৎ তিনি শিক্ষা দান করছেন এবং শিক্ষার্থী সেটা গ্রহণ করছেন, অর্থাৎ শিক্ষার্থী গ্রহীতার রূপ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা তিনি বক্তার ভূমিকা পালন করছেন, অপরপক্ষে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকা পালন করছেন। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা মুখ্য ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থী গৌণ ভূমিকা পালন করেন। প্রধানত মৌখিক বিবৃতি এবং বাচনিক ভঙ্গির দ্বারা শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা হয়। এই বক্তৃতামূলক পদ্ধতিতে টিএলএম ব্যবহারের সুযোগ খুব কম থাকে। সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার বাচনিক উপস্থাপন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পশ্চার, তার গেস্টার, এগুলোর উপরে নির্ভর করে কিন্তু সাধারণত সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার ভাষা নির্বাচন, তার সঠিক উচ্চারণ, তার বলার যে সাবলীলতা, এগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেহেতু তিনি তার বাচনিক ভঙ্গির ওপরই পুরো প্রক্রিয়াটা নির্ভরশীল, তাহলে সেক্ষেত্রে তিনি কী ধরনের ভাষা ব্যবহার করবেন, সহজ সরল সাবলীল, এবং সেক্ষেত্রে ভাষার নির্বাচন এবং ব্যবহার সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর রুচি, আগ্রহ, মেধার প্রতি লক্ষ্য রেখেই কিন্তু বক্তৃতার ধরন স্থির করা হবে। এরকম না যে শিক্ষক বা শিক্ষিকা নিজের মতো এসে বক্তৃতা দিয়ে চলে গেলেন এবং শিক্ষার্থীরা নীরব শ্রোতার ভূমিকা শুধু পালন করল, তাতে কিন্তু প্রক্রিয়া কখনোই সফল হবে না। সেক্ষেত্রে বক্তৃতা তিনি অবশ্যই দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে শিক্ষার্থীর রুচি, তার মেধা, তার আগ্রহ, তার গ্রহণ ক্ষমতা, এই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে সংশ্লিষ্ট পাঠের ওপরে বক্তৃতা প্রদান করতে হবে। এই পদ্ধতির সুবিধাগুলো কী কী? এক্ষেত্রে পাঠে আগ্রহ ও কৌতূহল বৃদ্ধি। বক্তৃতার মাধ্যমে শ্রেণীকক্ষে যখন তিনি সমাজ বিজ্ঞান শিক্ষক বিভিন্ন যে বিষয়ে তিনি পাঠদান করবেন, সেক্ষেত্রে বক্তৃতা এমনভাবে দিতে হবে তাতে সে সংশ্লিষ্ট বিষয়গুলি যেন সজীব এবং প্রাণবন্ত হয়ে ওঠে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর কৌতূহল ও আগ্রহ বৃদ্ধি হয়। নেক্সট কি, সুন্দর বক্তৃতা ও বাচনভঙ্গি যেহেতু শিক্ষার্থীকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু তার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে। বক্তৃতার মাধ্যমে দেখা যায় অনেক ক্ষেত্রে অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে স্বল্প সময়, তার ফলে সময় সাশ্রয় যেহেতু হয় এবং বিষয়বস্তুর স্বল্প সময় অনেকটা বিষয়বস্তুর উপস্থাপন করা সহজ হয়। বর্তমানে যেহেতু অনুন্নত এবং উন্নয়নশীল দেশে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় যে পরিকাঠামো তার অভাব থাকে, বা শিক্ষামূলক যে প্রদীপনগুলো থাকে তারও অনেক সময় সহজলভ্যতা থাকে না, তার ফলে এই পদ্ধতি কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অর্থবহ।
ভাষা, সাহিত্য, কলা, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়, সমাজবিজ্ঞানের এই বিষয়গুলো বর্ণনামূলক বিষয়ের উপস্থাপনায় কিন্তু এই পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বক্তৃতার মাধ্যমে পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমানে যে পাঠদান, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা সেতু তৈরি করা যায় বা একটা সংযোগ স্থাপন খুব সহজেই করা যায়। ফলে অর্জিত জ্ঞান দীর্ঘস্থায়ী হয় এবং শিক্ষার্থীরা মনোযোগী হয়। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকা বাচনভঙ্গি, তাদের পরিবর্তন, তাদের অঙ্গভঙ্গি, তাদের উদ্দেশ্যমূলক চলাফেরা, উপকরণাদির ব্যবহার ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের শ্রবণ এবং দর্শন ইন্দ্রিয়ের কিন্তু একটা যোগবন্ধন বা যে ব্যবহার, ইন্দ্রিয়গুলির ব্যবহারের কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি হয়। এছাড়াও বক্তৃতা পদ্ধতির মাধ্যমে খুব সহজেই প্রয়োজন মতো পাঠ্যসূচি সমাপ্ত করা যায়। বক্তৃতা পদ্ধতির মাধ্যমে বহু জটিল তথ্য সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষার মাধ্যমে বর্ণনা করে শিক্ষার্থীর বোধগম্যতার স্তর খুব সহজেই বৃদ্ধি করা সম্ভব হয়। এছাড়াও এই পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকা বিভিন্ন ধরনের বিষয়বস্তু সেগুলো খুব সহজে গল্পের আকারে উপস্থাপন করতে পারেন, যার ফলে শিক্ষার্থীদের মনোযোগ সহজে আকর্ষণ হয়। তারা সহজ সরলভাবে অনেক কঠিন বিষয়কেও কিন্তু তারা সেই সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে। প্রত্যেক পদ্ধতির যেমন কিছু সুবিধা থাকে তেমন কিছু অসুবিধাও থাকে। তো এই পদ্ধতির যে অসুবিধাগুলো আছে সেগুলো কী কী? এই পদ্ধতিতে যেহেতু শিক্ষার্থী মূলত শ্রোতার ভূমিকা পালন করে, তাহলে সেক্ষেত্রে তার সক্রিয়তা, উদ্যোগ এবং নেক্সট কি দীর্ঘ সময় যখন বক্তৃতা চলতে থাকে তখন একঘেয়েমি শিক্ষার্থীদের মধ্যে এসে যায় এবং তার ফলে তারা অনেকটা অমনোযোগীও হয়ে পড়ে। এই পদ্ধতি কখনোই কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি হতে পারে না, কারণ এখানে যেহেতু শিক্ষক বা শিক্ষিকা প্রাধান্য পায় এবং শিক্ষার্থীর সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ খুব কম থাকে এবং শিক্ষার্থী নিজের রুচি, আগ্রহ ইত্যাদি বিচার করার বা সেগুলো প্রকাশ করার সুযোগ থাকে না, তাহলে এটা মনোবিজ্ঞানসম্মত একেবারেই নয়। এক্ষেত্রে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের আদান প্রদানের সুযোগ কম থাকে, কারণ এখানে শিক্ষকই মূল ভূমিকা পালন করে এবং শিক্ষার্থী শুধুমাত্র নীরব শ্রোতার ভূমিকা পালন করে। তাহলে এই প্রক্রিয়া কখনোই কাম্য নয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে কলমে কিছু করে দেখানো যেহেতু সুযোগ থাকে না, তাহলে এক্ষেত্রে পুস্তক নির্ভরতা বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের অনুশীলনের ক্ষমতা ধীরে ধীরে লোপ পায়। শিক্ষার্থীর পাঠ গ্রহণের অগ্রগতি মূল্যায়নে কখনোই সম্ভব হয় না এবং এই পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকার তাদের যে পাণ্ডিত্য বা তাদের যে জ্ঞান, তারা যে জ্ঞানের ভাণ্ডার, এটা দেখানোর সুযোগ বেশি থাকে এবং তার ফলে অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা হতাশার সৃষ্টি হয়। তো অসুবিধা যখন আছে তাহলে সেগুলো অবশ্যই কিন্তু সেগুলো দূর করতে হবে, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণীকক্ষে কিন্তু এই বক্তৃতা পদ্ধতিরই ব্যবহার করতে দেখে থাকি। তাহলে সেক্ষেত্রে এর সুবিধাগুলোকে কাজে লাগিয়ে যদি অসুবিধাগুলো দূর করা যায় তাহলে কিন্তু এটি একটি উন্নততম পদ্ধতি হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে? তাহলে সেক্ষেত্রে এর অসুবিধার ক্ষেত্রে কি প্রথমেই যেটা বলা হচ্ছে যে শিক্ষক বা শিক্ষিকা যখন বক্তৃতা উপস্থাপন করবেন সেক্ষেত্রে তার বিস্তৃতি, সংক্ষিপ্তকরণ, প্রয়োজনীয় বিষয়ের উপস্থাপন প্রভৃতি পদ্ধতিকে মনোবিজ্ঞানসম্মত করে তুলতে হবে। বক্তৃতার পূর্বে বিষয়বস্তুর একটা সংক্ষেপকরণ তৈরি করতে হবে এবং বক্তৃতাদানকে আরও বেশি আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তুলতে হবে। বক্তৃতা নিরস না হয়ে যদি তুলনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, গল্প, উদাহরণ ইত্যাদি উপস্থাপনাটা যদি অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলা যায় তাহলে বক্তৃতা শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী হবে। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষাদান প্রক্রিয়ার সাফল্য নির্ভর করার প্রধান মাপকাঠি হলো মাঝে মাঝে লিখিত কিছু অভিজ্ঞা নেওয়া, পরীক্ষার সাফল্যের মাপকাঠি বিচার করে বক্তৃতার পরিমার্জন করা। এই পদ্ধতিকে সফল করে তুলতে হলে শ্রেণীকক্ষে প্রশ্নোত্তর পদ্ধতি, সমালোচনা পদ্ধতি, বিতর্ক সভা ইত্যাদি করলে শিক্ষক বা শিক্ষিকার পাশাপাশি শিক্ষার্থীদেরও সক্রিয় ভূমিকা পালনের সুযোগ থাকবে। প্রতিটি বক্তৃতা শেষে শিক্ষার্থীর অংশগ্রহণ এবং সংযোগ বৃদ্ধির জন্য অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক দিতে হবে, তাহলে এই পদ্ধতি কিন্তু অনেকটাই কার্যকরী হওয়া সম্ভব হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।